গাঙ্গুলি বাড়ির যে কাজের মেয়েটিকে একদিন চোর অপবাদ দিয়ে মীনাক্ষী দেবী ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন, আজ সেই কুসুমের হাতেই তুলে দিতে হল এই রাজপ্রাসাদের চাবিকাঠি। কিন্তু কেন? কেবল কি আয়ুষ্মানের ভালোবাসা, নাকি কুসুমের পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে এমন এক রাজকীয় সত্য যা জানলে স্তম্ভিত হয়ে যাবে গোটা শহর? সামান্য মালির মেয়ে, নাকি এই বংশের আসল উত্তরাধিকারী? ষড়যন্ত্র, বিষাক্ত পাউডারের আক্রমণ আর এক রাতের রহস্যময় ডায়েরি কিভাবে বদলে দিল কুসুমের ভাগ্য? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অঝোর ধারায় নামা সেই বৃষ্টির শব্দ ছাপিয়ে মীনাক্ষীর ঘরে তখন ঋষভের অট্টহাসি প্রতিধ্বনিত হচ্ছিল। ফোনের ওপার থেকে ঋষভ মীনাক্ষীকে আশ্বস্ত করে বলে, কাকিমা, আপনি শুধু কাল সকাল পর্যন্ত অপেক্ষা করুন। এমন এক নথিপত্র আমি তৈরি করেছি যা দেখলে আয়ুষ কুসুমকে ঘৃণা করতে শুরু করবে। মীনাক্ষী কুটিল হাসিতে মেতে উঠে বলে, তুই ঠিক জানিস তো ঋষভ, এই কাজে কোনো ভুল হবে না তো? ঋষভ আত্মবিশ্বাসের সাথে জানায়, কুসুম যে আগে আমার বাড়িতে কাজ করত, সেই সময়ের কিছু জাল সই করা চুরির অপবাদ আমি ওর নামে সাজিয়েছি। আর সাথে আছে কিছু এডিট করা ছবি, যা দেখলে মনে হবে কুসুমের চরিত্র মোটেও পবিত্র নয়। মীনাক্ষী তৃপ্তির নিঃশ্বাস ফেলে বলে, বাস, এইটুকুই যথেষ্ট ছিল ওই ছোট জাতের মেয়েটাকে টেনে নামানোর জন্য। পরের দিন সকালে গাঙ্গুলি বাড়িতে যখন বিয়ের তোড়জোড় চলছে, তখনই ঝড়ের বেগে ঋষভ সেখানে এসে উপস্থিত হয়। তার হাতে একটা মোটা ফাইল। রাজবাবু অবাক হয়ে বলেন, ঋষভ, তুমি এখানে, কি চাই তোমার? ঋষভ নাটকীয়ভাবে ফাইলটা টেবিলের ওপর আছড়ে ফেলে বলে, রাজকাকা, আমি আপনাদের সতর্ক করতে এসেছি। যাকে আপনারা বাড়ির লক্ষ্মী বানাতে চাইছেন, সে আসলে ১ নম্বর চোর আর দুশ্চরিত্রা মেয়ে। কুসুল তখন রান্নাঘরে ইন্দ্রাণী দেবীর সাথে কাজে ব্যস্ত ছিল। শোরগোল শুনে তারা সবাই বসার ঘরে চলে আসে। আয়ুষ ঋষভের কলার চেপে ধরে গর্জে ওঠে, তোর সাহস কি করে হয় কুসুমের নামে এসব বলার? ঋষভ ঠান্ডা মাথায় বলে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না আয়ুষ। এই দেখো, কুসুম যখন আমার বাড়িতে ছিল তখন সে আলমারি থেকে গয়না চুরি করে পালিয়েছিল, এই তার সই করা স্বীকারোক্তি। আর এই ছবিগুলো দেখো, যেখানে কুসুম অন্য ছেলেদের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছে। ছবিগুলো ছড়িয়ে পড়তেই গোটা পরিবার স্তম্ভিত হয়ে যায়। ইন্দ্রাণী দেবীর হাত থেকে জলের গ্লাসটা পড়ে ভেঙে খান খান হয়ে যায়। কুসুম পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার চোখে জল নেই, বরং আছে একরাশ বিস্ময়। মীনাক্ষী তখন তপ্ত আগুনে ঘি ঢেলে বলে, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা সুবিধার নয়। এখন দেখলে তো মেজদা, নিজের সম্মান বাঁচাতে চাইলে এখনই একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। আয়ুষের বিশ্বাসে তখন যেন চির ধরতে শুরু করে। সে কুসুমের দিকে তাকিয়ে আর্তনাদ করে ওঠে, কুসুম, এগুলো কি সত্যি? তুমি কিছু বলছো না কেন? কুসুম এক পা এগিয়ে আসে, তার কণ্ঠস্বর আজ কাঁপছে না। সে শান্ত গলায় বলে, ছোট সাহেব, আপনি কি সত্যি বিশ্বাস করেন আমি চোর? আয়ুষ মাথা নিচু করে থাকে, কারণ প্রমাণগুলো অত্যন্ত জোরালো। ঠিক সেই মুহূর্তে ঈশান ঘর থেকে ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসে আর বলে, থামো তোমরা সবাই, অনেক নাটক হয়েছে, এবার আসল সত্যটা দেখো। ঈশান ল্যাপটপের স্ক্রিন সবার সামনে ঘুরিয়ে দেয়। সেখানে দেখা যায় গত রাতে মীনাক্ষীর ঘরের সিসিটিভি ফুটেজ, যেখানে মীনাক্ষী আর ঋষভের ভিডিও কলের কথোপকথন পরিষ্কার শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ঈশান দেখায় কিভাবে ঋষভ গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে ছবিগুলো এডিট করছিল। ঈশান বলতে থাকে, কাকিমা, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন যে আমি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। আপনার ফোনের প্রত্যেকটা কল আমি কাল রাত থেকে ট্র্যাক করছিলাম। আর ঋষভ, তুমি যে সই জাল করেছ তা ফরেনসিক ল্যাবে পাঠানোর আগেই আমি প্রমাণ করে দিতে পারি এটা ভুয়ো, কারণ কুসুম সই করতে জানেই না। ও সবে পড়াশোনা শিখছে, আয়ুষের কাছে ও কি করে সই করবে? ঋষভের মুখ ফ্যাকাশে হয়ে যায়, আর মীনাক্ষী ভয়ে কাঁপতে শুরু করে। রাজবাবু রাগে ফেটে পড়েন। তিনি ঋষভকে চড় মেরে বাড়ি থেকে বের করে দেন, আর মীনাক্ষীর দিকে তাকিয়ে বলেন, আপনার মতো নীচ মহিলা এই বাড়িতে থাকার যোগ্য নয়। মীনাক্ষী, আজই আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, নতুবা আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মীনাক্ষী নিজের হার মেনে নিয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। আয়ুষ কুসুমের সামনে গিয়ে হাঁটু গেঁড়ে বসে পড়ে আর বলে, কুসুম, আমাকে ক্ষমা করে দাও। এক মুহূর্তের জন্য হলেও আমি তোমাকে সন্দেহ করেছিলাম। কুসুমের দুচোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ে। সে আয়ুষকে টেনে তুলে বলে, ছোট সাহেব, আমার বিশ্বাস ছিল সত্যের জয় হবেই। ইন্দ্রাণী দেবী কুসুমকে বুকে টেনে নিয়ে বলেন, আজ থেকে তুই শুধু আমার পুত্রবধূ নস, তুই এই বাড়ির রক্ষা কবচ।
সপ্তাহখানেক পর ধুমধাম করে আয়ুষ আর কুসুমের বিয়ে সম্পন্ন হয়। লাল বেনারসি আর চন্দনের সাজে কুসুমকে সত্যি অপার্থিব সুন্দরী লাগছিল। শঙ্করবাবুর আজ শুধুই সুখের অশ্রু। তিনি তার মেয়েকে রাজপুত্রের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন। বিয়ের পর বাসর ঘরে আয়ুষ কুসুমের মাথায় সিঁদুর লেপে দিয়ে বলে, কুসুম, আজ থেকে আমাদের এই ভালোবাসার রাজপ্রাসাদে কোনো ষড়যন্ত্রের ঠাঁই নেই। কুসুম আয়ুষের কাঁধে মাথা রেখে জানালার বাইরে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলে, চড়াই উতরাই তো জীবনের অঙ্গ, কিন্তু পাশে যদি ভালোবাসা থাকে তবে সব ঝড়ই জয় করা সম্ভব। এভাবেই কুসুমের জীবন এক নতুন দিগন্তে পা রাখে, যেখানে অপমান নয় বরং সম্মান আর ভালোবাসাই হল তার একমাত্র পরিচয়। বাসর রাতের সেই মায়াবী পরিবেশ কাটতে না কাটতেই গাঙ্গুলি বাড়িতে নতুন এক সকালের সূচনা হল। কুসুমের চোখে তখনও ঘুমের রেশ, কিন্তু তার চেয়েও বেশি আছে এক অদ্ভুত প্রশান্তি। সকালে ঘুম ভাঙতেই সে নিজেকে আয়ুষের বাহুডোরে আবিষ্কার করে। জানলার পর্দা সরিয়ে ভোরের আলো যখন ঘরে এসে পড়ল, কুসুম অনুভব করল তার জীবনের অন্ধকার অধ্যায়টা চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু গাঙ্গুলি বাড়ির অন্দরমহলের সমীকরণ অতটা সহজ ছিল না। মীনাক্ষী দেবী বাড়ি ছেড়ে চলে গেলেও তার রোপণ করা বিষবৃক্ষ তখনও শিকড় ঝরাচ্ছিল। কুসুম যখন নিচে নামল, দেখল ইন্দ্রাণী দেবী একাই রান্না সামলাচ্ছেন। কুসুম দ্রুত গিয়ে তার হাত থেকে খুন্তিটা নিয়ে বলল, মা, আপনি কেন কষ্ট করছেন? আমি তো এসে গেছি। ইন্দ্রাণী দেবী ম্লান হেসে কুসুমের মাথায় হাত রেখে বললেন, তুই এখন এই বাড়ির মেজ বৌমা, তোর বিশ্রাম দরকার। কিন্তু কুসুমের মনে ছিল সেই পুরনো সংস্কার। সে হাসি মুখে সব কাজ নিজের কাঁধে তুলে নিল। ঠিক সেই সময় ড্রয়িং রুমে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হল। রাজবাবু খবর পেলেন যে তাদের পারিবারিক ব্যবসার একটা বড় শেয়ার মীনাক্ষী দেবী চুপি চুপি অন্য এক কোম্পানির নামে হস্তাক্ষর করে দিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই গাঙ্গুলি বাড়িতে ফের উদ্বেগের মেঘ জমে ওঠে। আয়ুষ আর ঈশান যখন ল্যাপটপ নিয়ে সমস্যার সমাধান খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে এক রহস্যময়ী নারী। তার পরনে আধুনিক পোশাক, চোখে চওড়া সানগ্লাস। সে শটান রাজবাবুর সামনে গিয়ে দাঁড়ায় আর নিজেকে মীনাক্ষী দেবীর দূর সম্পর্কের বোন হিসাবে পরিচয় দেয়। তার নাম মালিনী। মালিনী এসেই দাবি করে যে মীনাক্ষী দেবীর প্রাপ্য অংশ এখন থেকে তার, কারণ মীনাক্ষী তাকে আম্মুক্তার নামা দিয়ে গেছেন। আয়ুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু আইনি নথিপত্র মালিনীর পক্ষেই কথা বলছিল। কুসুম দূর থেকে সবটা দেখছিল। সে বুঝতে পারছিল যে মীনাক্ষী নিজে চলে গেলেও এক নতুন ঘুঁটি সাজিয়ে পাঠিয়ে দিয়ে গেছেন। মালিনী এসেই বাড়ির দখল নিতে শুরু করে। সে কুসুমকে দেখে অবজ্ঞার সুরে বলে, ও আচ্ছা, তোমাকেই বুঝি ছোট বউ করে আনা হয়েছে? তা তুমি তো এ বাড়ির মালি শঙ্করবাবুর মেয়ে, তাই না? যাও, আমার জন্য এক কাপ কড়া করে কফি নিয়ে এসো। কুসুম শান্ত ছিল, কিন্তু আয়ুষ গর্জে ওঠে। আয়ুষ বলে, মালিনী মাসি, আপনি এ বাড়িতে মেহমান হিসাবে এসেছেন, সেভাবেই থাকুন। কুসুমকে আদেশ দেওয়ার অধিকার আপনার নেই। মালিনী কুটিল হাসল আর বলল, সময় বলবে কার কি অধিকার। বিকেলের দিকে কুসুম বাগানে গিয়ে বসেছিল, যেখানে তার বাবা শঙ্করবাবু পরম যত্নে গাছগুলোর পরিচর্যা করছিলেন। বাবাকে দেখে কুসুমের চোখ ভিজে আসে। শঙ্করবাবু মেয়ের হাত ধরে বলেন, মা, তুই সুখী তো? কুসুম বলে, বাবা, আমি খুব ভালো আছি, কিন্তু এই বাড়ির ওপর আবার যে বিপদের ছায়া নেমে এসেছে তা আমাকে ভাবিয়ে তুলছে। ঠিক তখনই ঈশান সেখানে আসে। ঈশানের চোখে মুখে তখন উত্তেজনার ছাপ। সে কুসুমকে আড়ালে ডেকে বলে, কুসুম, আমি একটা বড় সূত্র পেয়েছি। মীনাক্ষী কাকিমা যে নথিপত্র তৈরি করেছেন তাতে একটা বড় গলদ আছে, কিন্তু সেটা প্রমাণ করতে হলে আমাদের মীনাক্ষী কাকিমার পুরনো লকারে তল্লাশি চালাতে হবে, যা এখন মালিনীর কবজায়। কুসুম এক মুহূর্ত ভাবল, তারপর দৃঢ় গলায় বলল, ছোট সাহেব, আমি ওই লকার থেকে কাগজ উদ্ধার করবই, কারণ এই বাড়ির সম্মান রক্ষা করা এখন আমার দায়িত্ব। সেই রাতেই শুরু হল এক টান টান উত্তেজনার খেলা। বাড়ির সবাই যখন ঘুমে আচ্ছন্ন, কুসুম তখন বিড়ালের মতো নিঃশব্দে মালিনীর ঘরের দিকে এগিয়ে গেল। মালিনী গভীর ঘুমে, কিন্তু কুসুমের ভয় ছিল পাছে কেউ জেগে ওঠে। সে আলমারির চাবিটা কৌশলে মালিনীর বালিশের তলা থেকে সংগ্রহ করল। লকার খুলতেই সে চমকে উঠল। সেখানে শুধু ব্যবসার কাগজ নয়, বরং মীনাক্ষী দেবীর লেখা একটা ডায়েরি ছিল, যেখানে লেখা ছিল রাজবাবুর বাবার আসল উইল সম্পর্কে।
সেই উইলে পরিষ্কার লেখা ছিল যে গাঙ্গুলি বাড়ির আসল উত্তরাধিকারী কুসুমের মা হতে পারতেন, কারণ তিনি ছিলেন এই বাড়ির এক হারানো সন্তানের বংশধর। কুসুম অবাক হয়ে ভাবতে থাকে, তার মানে কি সে এই বাড়ির ভৃত্য নয়, বরং রক্তের উত্তরাধিকারী? ঠিক সেই মুহূর্তে ঘরে আলো জ্বলে ওঠে। মালিনী দরজায় দাঁড়িয়ে হাসছিল। সে হাতে একটা বন্দুক নিয়ে বলল, খুব বেশি জেনে ফেলেছ কুসুম, এবার তোমাকে চিরতরে সরিয়ে দেওয়ার সময় এসেছে। কুসুম ভয় না পেয়ে ডায়েরিটা শক্ত করে ধরে বলল, আপনি আমার ক্ষতি করতে পারেন, কিন্তু সত্যকে চাপা দিতে পারবেন না। মালিনী ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই আয়ুষ আর রাজবাবু ঘরে ঢুকে পড়েন। আসলে ঈশান আগেই সবাইকে সতর্ক করে রেখেছিল। মালিনী ধরা পড়ে যায় আর পুলিশ এসে তাকে নিয়ে যায়। রাজবাবু যখন ডায়েরিটা পড়েন, তার চোখে জল চলে আসে। তিনি বুঝতে পারেন কেন তার বাবা কুসুমের মাকে এতটা স্নেহ করতেন। তিনি কুসুমের সামনে গিয়ে দাঁড়ান আর বলেন, কুসুম, আজ থেকে তুমি শুধু আমাদের বউ নও, তুমি এই বংশের আসল প্রদীপ। আজ থেকে শঙ্করবাবু আর মালি নন, তিনি এই পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্য। পরের দিন সকালে এক রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কুসুমকে আনুষ্ঠানিকভাবে বাড়ির সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। মীনাক্ষী দেবীর সেই বিষাক্ত ষড়যন্ত্র আজ কুসুমের সামনে হার মেনেছে। কুসুমের জীবনে আজ এক পরম তৃপ্তির দিন। আয়ুষ তার পাশে দাঁড়িয়ে কানে কানে বলে, কুসুম, তোমার ওই সাহসী তোমাকে আজ বিজয়ী করেছে। কুসুম মৃদু হেসে উত্তর দেয়, ভালোবাসা থাকলে সব জয় করা সম্ভব। সন্ধ্যার আরতির সময় কুসুম যখন প্রদীপ হাতে মন্দিরে দাঁড়ায়, তখন গোটা গাঙ্গুলি বাড়ি উজ্জ্বল আলোয় ভরে উঠল। চারিদিকে শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হল। কুসুম অনুভব করল তার সংগ্রামী জীবন আজ সার্থকতা পেয়েছে। মীনাক্ষী আর ঋষভ হয়তো দূরে কোথাও বসে নিজেদের পরাজয় দেখছে, কিন্তু কুসুমের মনে কারো জন্য ঘৃণা নেই, বরং আছে এক পৃথিবী ভালোবাসা। সেই রাতে বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে এক বিরাট চাঁদ উঠল, যেন রূপকথার সেই শেষ পাতাটা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। আয়ুষ আর কুসুম ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। তাদের সম্পর্কের এই নতুন মোড় এখন আর ষড়যন্ত্রের ভয়ে থমকে যাবে না, বরং এক সুন্দর আগামীর পথে এগিয়ে যাবে, যেখানে শুধুই থাকবে হাসি, আনন্দ আর অনন্ত ভালোবাসা। বাড়ির ভেতরে তখন শঙ্করবাবু আর রাজবাবু একসাথে বসে পুরনো দিনের গল্প করছিলেন, যা দেখে মনে হচ্ছিল আভিজাত্য আর সাধারণের মাঝে যে দেওয়াল ছিল তা আজ চিরতরে ভেঙে চুরমার হয়ে গেছে। কুসুমের জয় হল, সত্যের জয় হল, আর ভালোবাসার জয় হল। এভাবেই কুসুম আর আয়ুষের কাহিনী এক নতুন মাইল ফলক ছুঁল, যা গাঙ্গুলি বাড়ির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা জানত সামনে হয়তো আরও ছোট বড় সমস্যা আসবে, কিন্তু একে অপরের হাত ধরে তারা সব বাধা পার হয়ে যাবে, ঠিক যেমনটা রূপকথার গল্পে হয়, যেখানে শেষমেশ ভালো মানুষের জয় নিশ্চিত থাকে। কুসুমের চোখে এখন শুধু আগামী দিনের সোনালি স্বপ্ন।